তো প্রথমে যে স্ক্রিনে আসতে চলেছে যে গ্যাস বিক্রিয়ায় আয়তনের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যায় হয়ে থাকে, কে বলেছিলেন? বিজ্ঞানী গ্যালুস্যাক বলেছিলেন। তো আজকের লেকচার, সম্পূর্ণ লেকচার হচ্ছে গ্যালুস্যাকের লেকচার। দেখো, দুটো হাইড্রোজেনের অণু রয়েছে, একটা অক্সিজেনের অণু রয়েছে। তারা বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার পর জলীয় বাষ্প গঠন করেছে দুভাগ। তাহলে আয়তনের অনুপাত বিক্রিয়ক এবং বিক্রিয়া যাতে 2:1:2। তো বিজ্ঞানী গ্যালুস্যাক বলছেন সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত তাদের পদার্থের আয়তনের অনুপাত সরল অনুপাত থাকবে, পূর্ণ সংখ্যায় সরল অনুপাত থাকবে। তো আমি মাধ্যমিক 2027কে টার্গেট করে গ্যাসের আচরণ থেকে শুরু করেছি। তো তোমরা অবশ্যই লেকচার কমপ্লিটলি দেখতে পাবে এবং স্টেপ বাই স্টেপ দেখতে পাবে, প্লেলিস্টে যাবে, পর পর দেওয়া আছে। তো আজকে আমরা শুরু করব বিজ্ঞানী রেনোর সূত্র ধরে। তো বিজ্ঞানী রেনো কি বলেছিলেন? তো বিজ্ঞানী রেনোর সূত্র ধরে করব, সেখান থেকে গ্যালুস্যাকের চাপের সূত্র আমরা প্রতিষ্ঠা করব। তো বিজ্ঞানী রেনো বলেছিলেন এটাই, যে স্থির আয়তন এবং স্থির ভরের, স্থির আয়তন ও স্থির ভরের এই কন্ডিশন হচ্ছে কি বিজ্ঞানী রেনোর। বিজ্ঞানী রেনো এই কন্ডিশনের উপর নির্ভর করে তিনি কি করেছিলেন না, একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিয়েছিলেন। দেখো স্ক্রিনে লক্ষ্য করো, একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাসীয় অণু নিয়েছেন। ওই গ্যাসীয় অণুর কি করেছেন, ধীরে ধীরে উষ্ণতা কমাতে আছেন। তো উষ্ণতা কমাতে তিনি কি দেখতে পাচ্ছেন না, গ্যাসীয় অণুগুলো দেওয়ালে যে বল প্রয়োগ করছে, তো প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো চাপ। তো যে চাপ প্রদান করতে আছে, সে চাপ ধীরে 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 কমতে আছে। তো এক সময় যখন 0 কেলভিনে এসে পৌঁছালো, ওই চাপ কি হলো, 0 হলো। তাহলে তিনি এটাই বোঝাতে চাইছেন যে উষ্ণতা ধীরে 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 যদি আমি কমাতে থাকি, তো গ্যাসীয় অণুগুলির গতিশীলতা কমতে থাকবে। তো গতিশীলতা কমলে চাপ ধীরে ধীরে কমতে থাকবে। এক সময় 0 কেলভিন উষ্ণতায় গ্যাসীয় অণুগুলোর গতিশীলতা থাকবে না, চাপ কি হবে, 0 হবে। তো আমি প্রথমেই লক্ষ্য করছিলাম যে 300 কেলভিন মানে হচ্ছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধীরে 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 আমি উষ্ণতা কমাতে আছি। তো গ্যাসীয় অণুগুলোর গতিশীলতাও ধীরে ধীরে কমতে ছিল। 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় অণুগুলো গতিহীন হয়ে পড়েছে, যার ফলে চাপ 0 হয়ে পড়েছে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তো যে কোনো উষ্ণতায় তো গ্যাসীয় অণুগুলি তো গতিশীল ছিল। যে কোনো উষ্ণতায়, যেমন করে 300 কেলভিন যেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল, বিজ্ঞানী রেনো তিনি কিন্তু সেলসিয়াস স্কেলে কিন্তু উনার সূত্র ডিফাইন করেন। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় অণুগুলি গতিশীল ছিল। তো এরূপ অবস্থায় যখন 0 কেলভিন আসছে, দেখো যখন 273 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কত না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এরূপ অবস্থায় গ্যাসীয় অণুগুলি গতিশীল ছিল 0 ডিগ্রি। তাহলে বিজ্ঞানী রেনো স্টার্ট করেছেন কোথায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় পদার্থের চাপ ধরলাম আমি কত না, P0। তাহলে এই অবস্থায় গ্যাসীয় অণুগুলি গতিশীল ছিল। তো গতিশীল থাকার ফলে ওরা বল প্রয়োগ করছে। তো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা কি বলবো না, চাপ। তাহলে ওরা চাপ প্রদান করছে, সেই চাপের মান কত, P0। জিরো কিন্তু হয়নি, কোনো না কোনো একটা চাপ কিন্তু রয়েছে। এরপরে তুমি লক্ষ্য করো, তো ধীরে ধীরে আমি উষ্ণতা কমাতে আছি, ধীরে ধীরে আমি উষ্ণতা কমাতে আছি, গ্যাসীয় অণুগুলির গতিশীলতা কমতে আছে, চাপ কমতে আছে। তো এক সময় যখন দেখো, এটা হচ্ছে 100 কেলভিন। তো 100 কেলভিন মানে হচ্ছে 73 ডিগ্রি মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড, -200 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 0 কেলভিন যখন এলো, তখন কথায় চলে এলো -273 কেলভিন উষ্ণতায়। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় অণুগুলি কি হয়ে গেছে, গতিহীন হয়ে পড়েছে। তো গতিহীন হওয়ার ফলে চাপ কি হয়ে গেছে, 0। তাহলে ধীরে ধীরে যদি আমি উষ্ণতা কমাতে থাকি, -1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করি, উষ্ণতা যদি কমাই, তাহলে ওই উষ্ণতায় গ্যাসের চাপ কি হবে, ডেফিনেটলি কমবে, যেহেতু ধীরে ধীরে তার গতিবেগটা কি হচ্ছে, কমতে আছে। তো আলাদা কিছু হবে, P-1 লিখলাম। তাহলে এই P-1 এর ভ্যালু কত হবে, যে প্রাথমিক চাপের থেকে কিছুটা হলেও কম হবে। তাহলে -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য চাপ হ্রাস কত না, চাপ হ্রাস সেটাকে আগে ডিফাইন করি। তো বিজ্ঞানী রেনো তিনি বলেছেন কি না, চাপ হ্রাস কত হবে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল কত না, P0, তার সাথে 1/273 অংশ গুণ করো।
সেই পরিমাণ চাপটা কি হবে, কমবে। তাহলে 1 ডিগ্রির রেসপেক্টে এই পরিমাণ চাপ কি হবে, হ্রাস পাবে 1 ডিগ্রি রেসপেক্টে। তাহলে -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার টোটাল চাপ কত হবে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল তার থেকে এই হ্রাসের চাপটা আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। কেন, 1 ডিগ্রি হ্রাস করেছি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেডের হ্রাসের চাপ, এটাকে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে P-1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এবারে তুমি লক্ষ্য করো, দেখো যখন P-1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, P-1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে চাপ কত পেলাম, P0। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য চাপ কতটা হ্রাস পেয়েছে, মাইনাস হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কি, মাইনাস P0 ইন্টু 1/273, P0 ইন্টু 1/273। যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হ্রাস করতাম, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের পদার্থের চাপ কত হতো, P-2। তাহলে তখন কত হতো না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সব সময় আমরা ধরে আসছি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার কত চাপ ছিল, সেখান থেকে কতটা হ্রাস পাচ্ছে। তাহলে ইনিশিয়াল যে আমাদের বেসটা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত চাপ ছিল, সেটা তোমাকে আগে জানতে হবে। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা মানে কি, P0 মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হ্রাস, আবার পরবর্তী 1 ডিগ্রির জন্য, 2 ডিগ্রি মানে হচ্ছে কি দুটো 1 2 ডিগ্রি মানে কি দুটো 1 তাহলে 1 ডিগ্রি উষ্ণতার জন্য হ্রাস, আবার 1 ডিগ্রি উষ্ণতায় হ্রাস। তাহলে দুটোকে আমি যোগ করব, দিয়ে কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে টোটাল হয়ে যাবে কি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য হ্রাস। অর্থাৎ আমি কি লিখতে পারি, P0 মাইনাস 1 ডিগ্রির জন্য P0/273 প্লাস P0/273। অর্থাৎ আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি, দেখো এখান থেকে আমি বলতে পারি, দেখো P0 এটা দুটো কি যাবে, যোগ হয়ে যাবে, -2 P0/273। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য 2 ইন্টু P0/273। সিমিলারলি যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি হ্রাস করতাম, তাহলে আমি কি বলতাম, P-3 ইকুয়ালস টু P0 -3 P0/273। ক্লিয়ার? তো 3 ডিগ্রি মানে কি 1 + 1 + 1, তাহলে মাইনাস মানে কি ওভারঅল মাইনাস লাগিয়ে দেবো। তাহলে -3 P0/273। 1 ডিগ্রির জন্য যদি জানা পড়ে যায়, তাহলে 3 ডিগ্রি হোক, যে কোনো উষ্ণতা হোক, আমরা অবশ্যই বার করতে পারবো। তাহলে যে কোনো উষ্ণতা, সেটা যে কোনো আরবিটারি উষ্ণতা, সেটা আমি সাপোজ ধরে নিলাম T ডিগ্রি সেন্টিগ্রেড। তো T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি হ্রাস করতাম, তাহলে P-T লিখতাম, P-T লিখতাম, ইকুয়ালস টু আমি কি লিখতাম, P0 মাইনাস T ইন্টু P0/273, এটাই তো লিখতাম। যদি আমি বৃদ্ধি করতাম, তাহলে এখানটায় লিখবো, তাহলে এটা হ্রাসের জন্য আমি এই ইকুয়েশনটা পেলাম। যদি আমি বৃদ্ধি করতাম, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে চাপ কত হবে, P+T। তো P+T কষ্ট কত হবে, 0 ডিগ্রি যে উষ্ণতায় যে চাপটা ছিল, সেই চাপের সাথে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য যে চাপটা বৃদ্ধি পেল, তাহলে T ডিগ্রির জন্য, তাহলে 1 ডিগ্রির জন্য বৃদ্ধি হচ্ছে কি P0/273 প্লাস T ডিগ্রির জন্য ইনটু T। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি বৃদ্ধির জন্য চাপ। তাহলে বিজ্ঞানী রেনো তিনি কি বলছেন, তিনি বলছেন উনার কন্ডিশন, এটা হচ্ছে কি উনার শর্ত। তাহলে এই শর্ত সাপেক্ষে সূত্রটাকে প্রতিষ্ঠা করতে হবে, যে স্থির আয়তন ও স্থির ভরের যে কোনো গ্যাসের, স্থির আয়তন ও স্থির ভরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ হয়, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আর বৃদ্ধির জন্য, তাহলে বৃদ্ধির জন্য যদি তুমি ফাইন্ড আউট করতে, তাহলে কি বলতে, যে +1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পাবে কত না, চাপ বৃদ্ধি কত পাবে না, P0/273 প্লাস হ্রাসের জন্য মাইনাস আর বৃদ্ধির জন্য প্লাস, আর কিছুই না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় পদার্থের চাপ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় পদার্থের চাপ যা হয় প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য,
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপের 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু আগে আমি বৃদ্ধি বলেছি সেহেতু আগে বৃদ্ধিটাকে নিলাম, পরে হ্রাসকে নিলাম। ক্লিয়ার করতে পারলাম? তো এটাই ছিল বিজ্ঞানী রেনোর সূত্র। তো বিজ্ঞানী রেনোর সূত্রে ভি আর টি এর মধ্যে যদি সম্পর্ক দেখতে চাই, তাহলে ভি আর টি এর মধ্যে যদি সম্পর্ক, এদিকে আমি নিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড আর এদিকে আমি নিলাম চাপ। ক্লিয়ার? তাহলে আবার ছবিটাকে তুমি লক্ষ্য করো। কি ছবিটাকে লক্ষ্য করো? আবার ছবিটাকে একটু লক্ষ্য করো যে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম। দেখো যে 300 কেলভিন উষ্ণতা, 300 কেলভিন উষ্ণতা মানে কত না, 300 কেলভিন উষ্ণতা মানে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কিছু না কিছু একটা ছিল। তো আমি এটা হচ্ছে কি 0 0, এটা 0 0 হবে কি, এটা তো মূল বিন্দু, তাহলে মূল বিন্দুতে এটা 0 0 হবে কি, কেন না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কিন্তু 0 নয়। লক্ষ্যই করতে পারছো, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কিন্তু 0 নয়। যখন 273 কেলভিন আসবে তখন দেখো গ্যাসীয় অণুগুলি গতিশীল। অর্থাৎ আমি কি বুঝতে পারছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কিন্তু 0 নয়। যাই হোক একটা চাপ আছে, গ্যাসের চাপ 0 হচ্ছে কেবলমাত্র -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা x, y হয়ে থাকে, তাহলে উষ্ণতা যখন 0 তখন গ্যাসের চাপ কিন্তু 0 হচ্ছে কি না, যাই হোক একটা আছে। তাহলে প্রথমেই তুমি লক্ষ্য করো যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল, আমি ধরলাম 27 ডিগ্রি এইখানে কোথাও, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন ছিল তখন যাই হোক একটা চাপ ছিল, এটা হচ্ছে কি চাপ অক্ষ। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে না 27 ডিগ্রি সেন্টিগ্রেড কমা পি সাফিক্স দিয়ে 27 লিখে দিলাম। ক্লিয়ার করতে পেরেছি? তো ধীরে ধীরে আমি চাপ কমাতে আছি, ধীরে ধীরে আমি কি করতে আছি, উষ্ণতা কমাতে আছি। তো ধীরে ধীরে উষ্ণতা কমাতে 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 আমি কি দেখতে পাচ্ছি, কমাতে কমাতে আমি দেখতে পাচ্ছি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমি করেছি, যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমি করেছি তখন চাপ কিন্তু 0 হয়নি, তখন চাপ যাই হোক একটা রয়েছে, তখন চাপ কিন্তু যাই হোক একটা রয়েছে, চাপ কিন্তু 0 হয়নি। তাহলে 0 কখন হবে না 0 তখনই হবে, 0 তখনই হবে কখন হবে 0 কেলভিন। তো 0 কেলভিন মানে হচ্ছে কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদিকে হচ্ছে কি -1 -2 -3 এমনি করে 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 -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এখানে কোথাও -273, এইখানে কোথাও -273 এলো, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কি হচ্ছে 0, চাপ কি হচ্ছে 0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কিন্তু 0 হয়েছিল না, কত না P0। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আরো বেশি ছিল, চাপ আরো বেশি ছিল। এটাকে বোল্ড আকারে করে দাও, এটাকে ডটেড আকারে করে দাও। তাহলে যেমন যেমন করে উষ্ণতা কমাতে আছি তেমন তেমন করে আমি কি দেখতে পাচ্ছি, চাপ কমতে আছে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ পুরোপুরি শূন্য, চাপ পুরোপুরি শূন্য। তাহলে খেয়াল রাখবে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কি হয়, 0 হয়। ক্লিয়ার? বা 0 কেলভিন উষ্ণতায় চাপ কি হয়, 0 হয়। তো এই বিজ্ঞানী রেনোর সূত্র থেকে আমরা কি করব, গ্যালুস্যাকের চাপের সূত্র প্রতিষ্ঠা করব। তো আজকে আমি প্রথম থেকেই বলেছি আজকের দিন হচ্ছে গ্যালুস্যাকের দিন, আজকের লেকচার হচ্ছে গ্যালুস্যাকের লেকচার। তো দেখো গ্যালুস্যাকের চাপের সূত্র কি বলছে। বিজ্ঞানী রেনোর সূত্র আমাদের এখানটায় লেখা থাকলো, এবার আমরা দেখব গ্যালুস্যাকের চাপের সূত্র। শুধু জাস্ট এই পোর্শনটা একটু রাফ করে দিই। বিজ্ঞানী রেনোর শর্তকে ধরে আমরা গ্যালুস্যাকের চাপের সূত্র প্রতিষ্ঠা করব। বিজ্ঞানী গ্যালুস্যাকের চাপের সূত্র, বিজ্ঞানী গ্যালুস্যাকের চাপের সূত্র কি বলছে যে P প্রপোর্শনাল টু T, P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, এটা হচ্ছে ক্যাপিটাল T, যে এই সূত্রটাকে আমরা কি করব, প্রতিষ্ঠা করব। তো বিজ্ঞানী রেনো কি বলেছেন যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসের জন্য চাপ হ্রাস কত পেয়েছিল না, চাপ এই পরিমাণ হ্রাস পেয়েছে। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য চাপ এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? তো কন্ডিশন কিন্তু সেম রয়েছে যে স্থির আয়তন ও স্থির ভরের। বিজ্ঞানী গ্যালুস্যাকও এই শর্তকে ধরেই কিন্তু সূত্র প্রতিষ্ঠা করেছেন। তো তিনিই বলতে চাইছেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের তো চাপ তো ছিল না, গ্যাসের চাপ তো ছিল অবশ্যই ছিল কত না P0। তাহলে আমি যদি কোনো একটা আরবিটারি উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি, সাপোজ ধরলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে, P সাফিক্স T1 লিখতেই পারি। ইকুয়ালস টু আমি কত বলবো না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ হয় তার সাথে বৃদ্ধির চাপ। তাহলে 1 ডিগ্রির জন্য বৃদ্ধি চাপ কত না P0/273, T1 এর জন্য ইনটু T1।
তাহলে যেহেতু বৃদ্ধি করেছি সেহেতু প্লাস। ক্লিয়ার? যদি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ আমি যদি খুঁজতে চাই, তাহলে P সাফিক্স T2 ইকুয়ালস টু আমি কত লিখবো না P নট প্লাস P নট T2 বাই 273। একই রকম যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত হবে, সর্বমোট চাপ, এটা হচ্ছে সর্বমোট চাপ। যদি T3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ যদি খুঁজতে চাই, PT3 ইকুয়ালস টু P নট প্লাস P নট ইন্টু T3 বাই 273। তাহলে এটা হচ্ছে সর্বমোট চাপ T3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে এই চাপটাকে একটু সিম্পলিফিকেশন করা যায়। দেখো কি করছি, দেখো সিম্পলিফিকেশন করছি। দেখো পি নটটাকে আমি কমন নিলাম, তো পি নটকে যদি আমি কমন নিই তাহলে কি পাওয়া যায়, দেখো 1 প্লাস T1 বাই 273। তাহলে এই ইকুয়েশনটাকে আমি সরল সম্পর্কে নিয়ে যাচ্ছি। দেখো পি নট, দেখো লসাগু করে দিলাম, তাহলে 273 প্লাস T1। তাহলে T1টা কি ছিল, সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা। তো সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সাথে 273 যদি আমি যোগ করি তাহলে কি পাই, তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা পাই। সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সাথে যদি 273 আমি যোগ করে দিই তাহলে কি পাই না কেলভিন স্কেলের উষ্ণতা পাই। এটা তো সম্পর্ক। তাহলে সেন্টিগ্রেড স্কেলের সাথে যদি কেলভিন স্কেলের উষ্ণতা যদি যোগ করি, তাহলে সেন্টিগ্রেড স্কেলের সাথে যদি 273 যদি যোগ করি তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা পাচ্ছি। তাহলে 273 সাথে T1, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কেলভিন স্কেলের পার্ট কত হবে না, আমি কেলভিন স্কেলের পার্টকে ক্যাপিটাল T1 ধরতে পারি, তাহলে T1 বাই 273 লিখতে পারি। তাহলে সামনে যেহেতু P নট ছিল ইন্টু P নট, তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে সিমিলারলি আমি কি লিখতে পারি P নট T2 বাই 273 লিখবো। থার্ডটার ক্ষেত্রে সিমিলারলি আমি কি লিখবো P নট T3 বাই 273 লিখবো। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে 2, এটাকে 3 দিলাম। তাহলে ইকুয়েশন নাম্বার 1 আর 2 কে যদি আমি তুলনা করি তাহলে আমি কি পাবো, ইকুয়েশন 1 আর 2 কে যদি তুলনা করি, দেখো বাম পক্ষ বাই বাম পক্ষ হয়ে যাবে। এখানটায় করছি P সাফিক্স T1 বাই P সাফিক্স T2 দিলাম ইকুয়ালস টু রাইট সাইডে কি রয়েছে না, রাইট সাইডে রয়েছে P নট ক্যাপিটাল T1 বাই 273 ডিভাইডেড বাই P নট T2 বাই 273। নেক্সট লাইন P সাফিক্স T1 বাই P সাফিক্স T2 ইকুয়ালস টু, এটাকে আমরা উল্টে দেব, এটা টোটালটা একটা ছিল, এটাও টোটাল একটা ছিল, তাহলে এবারে উল্টে দিলাম P নট T1 বাই 273 ইন্টু এটা কি হবে উপরে চলে যাবে, 273 উপরে চলে যাবে, P নট T2 হয়ে যাবে। তাহলে 273 কাটলো, P নট কাটলো। নেক্সট লাইন লিখবো P সাফিক্স T1 বাই P সাফিক্স T2 ইকুয়ালস টু কি পেলাম না ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল T2। দেখো T1টা কোথায় রয়েছে, উপরে রয়েছে, T2টা কোথায় রয়েছে, এটা ক্যাপিটাল T2 হবে, T2টা কোথায় রয়েছে, নিচে রয়েছে। অর্থাৎ T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপটা সেটা যেমন করে লবে রয়েছে, কেলভিন স্কেলের উষ্ণতাটাও কোথায় রয়েছে, লবেই রয়েছে। ইকুয়েশনে ডান সাইডে রয়েছে, উপরন্তু লবে রয়েছে। T2 ডিগ্রি সেন্টিগ্রেডের চাপ হরে রয়েছে, কেলভিন স্কেলে T2 হরে রয়েছে। অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতার সাথে চাপ সরল সম্পর্কে রয়েছে, দুজনেই লবে দুজনেই হরে। ক্লিয়ার হয়েছে? যদি একজন লবে একজন হরে হতো, ব্যস্ত সম্পর্ক। যেহেতু দুজনে লবে সেহেতু আমরা কি বলবো যে এরা সরল সম্পর্কে রয়েছে, P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। ক্লিয়ার? P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। অর্থাৎ একে আমরা কি বলবো, অর্থাৎ আমি বলবো যে P ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু T, অর্থাৎ P বাই T ইকুয়ালস টু ধ্রুবক, P বাই T ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে কি গ্যালুস্যাকের চাপের সূত্র বা P প্রপোর্শনাল টু T। তাহলে গ্যালুস্যাকের চাপের সূত্র কি বলছে, এখান থেকে আমরা কভার করে নেব যে স্থির আয়তন ও স্থির ভরের কোনো গ্যাসের চাপ পরম উষ্ণতার সহিত সরল সম্পর্কে থাকে, পরম উষ্ণতার সহিত সরল সম্পর্কে থাকে। তাহলে এটাই হচ্ছে গ্যালুস্যাকের চাপের সূত্র। তো গ্যালুস্যাকের চাপের সূত্র থেকে লেখচিত্র কি আসবে, এটা তো বিজ্ঞানী রেনো বানিয়েছেন। তো গ্যালুস্যাকের লেখচিত্রটা কি না, গ্যালুস্যাকের লেখচিত্রটা একবার দেখে নাও। চাপের সূত্রের P ভার্সাস T এর লেখচিত্র। তো এক্স অক্ষ বরাবর আমি কি নিলাম ক্যাপিটাল T, এটা হচ্ছে কি কেলভিনে, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম চাপ। আমরা কি লক্ষ্য করেছি, ছবিটা আবার লক্ষ্য করো, যে ছবিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, একবার ছবিটা লক্ষ্য করো। দেখো 300 কেলভিন, তো 300 কেলভিন, তাহলে এটা হচ্ছে কি মূল বিন্দু, তাহলে মূল বিন্দু মানে হচ্ছে কি 0 0। তাহলে অ্যাকচুয়ালি 0 কি, কেন দেখো যে 0 কেলভিন উষ্ণতায় চাপ কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। দেখো 0 কেলভিন উষ্ণতায় চাপ কি হচ্ছে শূন্য হচ্ছে, কেন না গ্যাসের অণুগুলি কি হয়ে যাচ্ছে গতিহীন হয়ে পড়ছে। তো গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে যাওয়ার ফলে চাপ কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে 0 কেলভিন উষ্ণতায়। তাহলে 0 কেলভিন
ডেফিনেটলি 0 কেলভিন উষ্ণতায় চাপ কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে 0 কেলভিন উষ্ণতায় চাপ 0। তো যেমন যেমন করে আমি উষ্ণতা বাড়াতে আছি বা কমাতে আছি, তেমন তেমন করে চাপও কি হতে আছে? বাড়তে আছে বা কমতে আছে। তাহলে এদিকে তুমি লক্ষ্য করো 300 কেলভিন এখানে কোথাও যে 300 কেলভিন, তাহলে 300 কেলভিন উষ্ণতায় চাপ যাই হোক একটা ছিল, তাহলে এটা হচ্ছে চাপ অক্ষ। তাহলে 300 কেলভিন উষ্ণতায় চাপের মান আমি ধরে নিলাম পি সাফিক্স 300 ধরে নিলাম। ক্লিয়ার হয়েছে? তো যেমন যেমন করে আমি উষ্ণতা কমাতে আছি, চাপও তেমন তেমন করে কমতে আছে। তো কমতে 0 কেলভিনে কি হচ্ছে? একেবারে 0। তো 0 কেলভিনে একেবারে কি হচ্ছে? 0। 0 কেলভিনে কি দেখতে পাচ্ছি? 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো 0 কেলভিনে কি হচ্ছে? চাপ 0। তাহলে লেখচিত্রটা কেমন প্রকৃতির পেলাম? না, লেখচিত্রটা এরকমই পেলাম যে মূল বিন্দুগামী সরলরৈখিক। এরকম করে স্কেল দিয়ে টেনে দেবে যে আমি ডবল বার টানছি, তুমি একবার টানবে, কিন্তু মূল বিন্দুগামী সরলরৈখিক। ক্লিয়ার হচ্ছে? তো যেমন যেমন করে চাপ যেমন যেমন করে উষ্ণতা কমাতেছিলাম, তেমন তেমন করে চাপও কমতেছিল। আর এক্ষেত্রে এটা হচ্ছে বিজ্ঞানী রেনোর, যেহেতু বিজ্ঞানী রেনোর ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ যাই হোক একটা রয়েছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়ে চাপ 0 হচ্ছে। তো বিজ্ঞানী গ্যালুসাকের ক্ষেত্রে কেলভিন স্কেল ধরে করেছেন, পরম স্কেল ধরে করেছেন, সেহেতু পরম স্কেলের ক্ষেত্রে 0 কেলভিনের চাপ অলরেডি 0 হচ্ছে। তো যে কারণে মূল বিন্দুগামী সরলরৈখিক আমরা পেলাম। তো এরপরে আমরা দেখব গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র। তো সেখান থেকে আমরা প্রুভ করব কি? গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্রকে প্রমাণ করব অ্যাভোগাড্রো সূত্র ধরে। ক্লিয়ার হয়েছে? তো এখানে লক্ষ্য করেন গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র। তো গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে? যে গ্যাস বিক্রিয়ায় আয়তনের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যায় হয়ে থাকে কেন? দেখো, বিজ্ঞানী গ্যালুসাক গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করেন। গ্যাস আয়তন সূত্র, তো গ্যালুসাক হচ্ছে একজন বিজ্ঞানী, তো সূত্র প্রতিষ্ঠা করেছেন কার রিলেটেড? না, গ্যাসীয় পদার্থকে নিয়ে সূত্র প্রতিষ্ঠা করছেন। ওই গ্যাসীয় পদার্থের কোন রাশিকে নিয়ে করছেন? না, আয়তন রাশির উপরে সূত্র প্রতিষ্ঠা করছেন। ক্লিয়ার? তো তিনি বলতে চাইছেন যে গ্যাস বিক্রিয়ায় আয়তনের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যা কেন? দেখো, পূর্ণ সংখ্যাটা কেন, পুরো ছবিটা একবার লক্ষ্য করে নাও, তারপরে আমি কিন্তু পরপর পার্ট বাই পার্ট ভাগ করে দেখাবো। যে তিনি বলেছেন যে গ্যাস আয়তন নির্দিষ্ট অনুপাতে বিক্রিয়া করে, অবশ্য নির্দিষ্ট অনুপাত বিক্রিয়া করে, প্রমাণ করে দেখাবো। দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন অণু রয়েছে, বিক্রিয়া করেছে, জলীয় অণু গঠন করেছে, জলীয় গ্যাসীয় অণু গঠন করেছে। তো আয়তন অনুপাত 2:1:2 কি করেই বা হচ্ছে সেটাকে আমি দেখাবো। তারপর তিনি বলছেন যে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। তো গ্যাসীয় বিক্রিয়া সরল অনুপাত, এটা হচ্ছে মনে রাখার ট্রিক। এখন থেকে বলে রাখলাম, মনে রাখবে কেন? না, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র যখন প্রমাণ করব তখন কিন্তু কাজে দেবে। দেখো, তো তিনি বলেছেন কি না, গ্যাস আয়তন সূত্র, তো যে সকল বিক্রিয়ক পদার্থগুলোকে নিতে হবে সেই বিক্রিয়ক পদার্থগুলো ডেফিনেটলি গ্যাসীয় হতে হবে। ডেফিনেটলি কি হতে হবে? গ্যাসীয় হতে হবে। তো যে পরীক্ষাগারে তিনি বিক্রিয়া করছেন সে পরীক্ষাগারও অলরেডি সমচাপ ও উষ্ণতায় রয়েছে। তো টোটাল সিস্টেমটা আমাদের এখন কি অবস্থায় রয়েছে? না, সমচাপ ও উষ্ণতায়, সমচাপ ও উষ্ণতায়। ব্যাস, এইরূপ অবস্থায় দুটো বিক্রিয়ক পদার্থ নিয়েছি, একটা হচ্ছে হাইড্রোজেন আরেকটা হচ্ছে অক্সিজেন। তো একটা হচ্ছে হাইড্রোজেন আরেকটা হচ্ছে অক্সিজেন, এই দুটো বিক্রিয়ক পদার্থ নিয়েছি। এই দুটো বিক্রিয়ক পদার্থকে কি করেছি? না, বিক্রিয়া করেছি। তো বিক্রিয়া করানোটাকে আমি প্লাস ধরলাম। এগুলো হচ্ছে কি? না, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে এই বিক্রিয়ক পদার্থগুলো কি হয়েছে? বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? না, উৎপন্ন করেছে জলীয় অণু। তাহলে এটা হচ্ছে কি? না, বিক্রিয়াজাত। এটা হচ্ছে বিক্রিয়াজাত। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে কি? গ্যাস। অক্সিজেনও গ্যাস, আর জলীয় অণু মানে জলীয় বাষ্প টাইপ এও হচ্ছে কি? না, গ্যাস, জলীয় বাষ্প। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত কি অবস্থায় রয়েছে? না, গ্যাসীয় অবস্থায় রয়েছে। তো এই রকম ক্ষেত্রে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত বিক্রিয়া করার পর যে গ্যাস উৎপন্ন করছে, যে জলীয় অণু উৎপন্ন করছে, একে ব্যালেন্স করলে একটু ভালো করে বোঝা যাবে। দেখো, ব্যালেন্স করতে গেলে এখানটা তীর চিহ্নের জায়গায় কি আনতে হবে? সমান চিহ্ন আনতে হবে। তাহলে সমান চিহ্ন আনতে গেলে এপাশে হাইড্রোজেনের দুটো অণু, অক্সিজেনের দুটো, এপাশে কি রয়েছে? দেখো, এপাশে কি রয়েছে? হাইড্রোজেনের দুটো পরমাণু, এপাশে হাইড্রোজেনের দুটো পরমাণু, এপাশে অক্সিজেনের দুটো পরমাণু, এপাশে অক্সিজেনের একটা পরমাণু। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে তো ব্যালেন্স নেই। তাহলে এপাশে অক্সিজেনের দুটো পরমাণু যদি আনতে হয় তাহলে লেফট সাইডে আমি একটা 2 গুণ করবো।
তাহলে অক্সিজেনের দুটো পরমাণু চলে এসেছে, কিন্তু হাইড্রোজেনের চারটা পরমাণু চলে এসেছে। তাহলে এই পাশে আমাকে কি করতে হবে, হাইড্রোজেনের সামনে একটা 2 গুণ করে দিতে হবে। তাহলে কি হলো, হাইড্রোজেনের চারটা পরমাণু চলে এসেছে। তাহলে এবার তীর চিহ্নকে উঠিয়ে আমি কি করলাম, সমান চিহ্ন নিয়ে এলাম। এবারে তুমি লক্ষ্য করো, এবারে কি ছিল না, এবারে আমাদের ছিল কি, যে দুটো হাইড্রোজেনের অণু ছিল, ওই দুটো হাইড্রোজেনের অণু আর একটা অক্সিজেনের অণু। তাহলে দুটো হাইড্রোজেনের অণু ছিল, আরেকটা অক্সিজেনের অণু ছিল। তাহলে এই দুটো হাইড্রোজেনের অণু আর অক্সিজেনের অণু কি হয়েছে না, বিক্রিয়া করেছে। দেখো বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে না, উৎপন্ন করেছে দুটো জলীয় অণু। তাহলে উৎপন্ন কি করেছিল, উৎপন্ন কি করেছিল, দেখো দুটো জলীয় অণু। দেখো H2O আরেকটা H2O, অর্থাৎ দেখো দুটো জলীয় অণু গঠন করেছে, এই একটা জলীয় অণু, এই একটা জলীয় অণু। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে বিক্রিয়ক গুলো অনুপাত কত, আয়তনের অনুপাত কত না, এটা হচ্ছে কত না 2 ভাগ, এটা হচ্ছে কত না 1 ভাগ। এটা দুটো অণু 2 ভাগ, এটার একটা অণু 1 ভাগ। জলের ক্ষেত্রে ক ভাগ না 2 ভাগ। তাহলে বিক্রিয়কগুলো সরল অনুপাতে বিক্রিয়া করেছে। তাহলে বিক্রিয়কগুলো মানে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, এরা হচ্ছে কি বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কগুলো কিভাবে বিক্রিয়া করেছে, সরল অনুপাতে 2:1 অনুপাতে। তো তিনি বলতে চাইছেন সমচাপ ও উষ্ণতায়, তাহলে সম্মুখ বিক্রিয়াটা ওই একই চাপ ও উষ্ণতায় কিন্তু ঘটবে। সে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত তিনজনকে নিয়ে, এই যে এই তিনজনকে নিয়ে, তাহলে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত, বিক্রিয়ক ও বিক্রিয়া ও বিক্রিয়াজাত, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত আয়তনের অনুপাত, জাতের আয়তনের অনুপাত কি খুঁজছেন, আয়তনের অনুপাত। তাহলে বিক্রিয়ক কি কি রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, অনুপাত করব ইষ্ট চিহ্ন দিয়েছি, আর জল রয়েছে। আর কি রয়েছে, জল। তাহলে বিক্রিয়ক ক ভাগ ছিল, 2 ভাগ। অক্সিজেন অক্সিজেন 1 ভাগ, ইষ্ট দিলাম 1। জল 2 ভাগ, ইষ্ট দিলাম 2। তার মানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাতের আয়তনের অনুপাত কেমন রয়েছে, 2:1:2, যেটাই দেখাচ্ছিলাম। দেখো ওরা দুজন বিক্রিয়া করার পর জলীয় অণু গঠন করেছে, তো জলীয় অণু গঠন করার পর লক্ষ্য করো যে আয়তনের অনুপাত 2:1:2, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাতের আয়তনের অনুপাত কত পেয়েছি না, সরল অনুপাতে রয়েছে। কেমন না, পূর্ণ সংখ্যাও পেয়েছি, সরল অনুপাতে পেয়েছি। পূর্ণ সংখ্যা পেয়েছি, এখানে কোনো ভগ্নাংশ নেই, দশমিকেও নেই, সামান্য ভগ্নাংশও নেই, কেবলমাত্র পূর্ণ সংখ্যা। এক একটা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সরল অনুপাত, সরল অনুপাতের কোনো যৌগিক ভগ্নাংশ নেই, সেটাই বলতে চাইছি যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া করেছে। ক্লিয়ার? তো এই ছিল গ্যালসাকের গ্যাস আয়তন সূত্র। তো গ্যালসাকের গ্যাস আয়তন সূত্র থেকে অ্যাভোগাড্রো সূত্র আমরা কিন্তু প্রুভ করব। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র কি বলেছিলেন, দেখো বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো। দেখো বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র বলেছেন যে গ্যাস বেশি তো আয়তন বেশি, সিম্পল জিনিস। তাহলে কম গ্যাস বা কম আয়তনে অণুর সংখ্যা কম, বেশি আয়তনে অণুর সংখ্যা বেশি। গ্যাসের আয়তন সাথে অণুর সংখ্যা হচ্ছে কি সরল সম্পর্ক, ডেফিনেটলি। তাহলে অণুর সংখ্যা যেমন যেমন করে বাড়বে আয়তনও তেমন তেমন করে বাড়বে, অর্থাৎ V প্রপোর্শনাল টু N, অর্থাৎ V প্রপোর্শনাল টু N। এটা তো ছিল বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রে একটু চেঞ্জ ছিল, যে N এর জায়গায় তিনি বলেছিলেন মোল সংখ্যা। তো মোল সংখ্যার কনসেপ্টটা আমি কিন্তু এখানটায় ক্লিয়ার করব। তো একটু লক্ষ্য করো, একটু ধৈর্য ধরো, আমাকে এটাকে রাফ করতে দাও। অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছেন, বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলেছেন, তিনি বলেছিলেন যে স্থির চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ এটাকে আমি এক্সপ্লেন করবো যে অ্যাভোগাড্রো সূত্র কি বলেছেন। দেখো স্ক্রিনে তুমি লক্ষ্য করতে পারছো অ্যাভোগাড্রো সূত্র। তো এখানে তুমি লক্ষ্য করো যে দুটো বেলুন নেব, একটা ছোট বেলুন নেব, আরেকটা বড় বেলুন নেব, একটা ছোট বেলুন আরেকটা বড় বেলুন। তাহলে এই ছোট বেলুনের মধ্যে তুমি কি লক্ষ্য করতে পারছো, এই ছোট বেলুনের মধ্যে এপাশে তুমি লক্ষ্য করো যে অণু রয়েছে সে অণুর সংখ্যা হচ্ছে কত, 5টা। তো অণুগুলো কটা রয়েছে না 5টা। তো 5টা অণু রয়েছে। তো 5টা অণু এখানে যেমন করে আমি দেখাতে চেয়েছি, আর এপাশে যেমন করে 15টা অণু রয়েছে, এমনি করে কটা রয়েছে, 15টা রয়েছে। কাউন্ট করে নেবে, 15টা রয়েছে। তো এই পাশের 5টা অণুকে আমি বলবো কি প্রত্যেকটা এক একটা গোল হচ্ছে 1 মোল।
কেন না এক মোল কথার অর্থ হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু অর্থাৎ এতগুলো অণুকে নিয়ে তৈরি হচ্ছে এক মোল। এতগুলো অণুকে একসাথে আমি কি বলবো, এক মোল। তাহলে এইটুকুর মধ্যে কত অণু আছে না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। এইটুকুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। এইটুকুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। তাহলে এরকম করে করে কত মোল রয়েছে না এর ক্ষেত্রে রয়েছে 5 মোল। তাহলে সিমিলারলি এইটুকুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। এইটুকুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু রয়েছে। তাহলে এমনি করে করে কটা রয়েছে না 15টা এরকম গোল গোল রয়েছে। তার মানে কটা রয়েছে না 15 মোল। অর্থাৎ এটা হচ্ছে কি 15 মোল। এক মোল মানে যেমন করে এত সংখ্যক অণু হয়ে থাকে, এক মোলের আয়তন কত হয়ে থাকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছেন 22.4 লিটার। তাহলে এই সত্য বাক্যকে তুমি নাও যে 22.4 লিটারকে আমি ভি ধরবো আর এত সংখ্যক অণুকে আমি এন এ ধরবো, সাফিক্স এন, বা তুমি শুধুমাত্র ক্যাপিটাল এনও ধরো, তুমি ক্যাপিটাল এন ধরো, কোনো আপত্তি নেই। তাহলে ভি আয়তনে কত সংখ্যক অণু, এন সংখ্যক অণু, তাহলে লিখতেই পারি। তাহলে ভি আয়তনে কত সংখ্যক অণু থাকে, ভি আয়তনে এন সংখ্যক অণু থাকে। তাহলে এটা হচ্ছে কি সত্য বাক্য, আমাদের এইখান থেকে আমাদের অ্যাভোগাড্রো সূত্র থেকে ধরে নেওয়া। তো বিজ্ঞানী গ্যালুসাক তিনি কি বলেছেন এবার তুমি লক্ষ্য করো বিজ্ঞানী গ্যালুসাকের ক্ষেত্রে। তো বিজ্ঞানী গ্যালুসাক তিনি কি বলেছিলেন না বিজ্ঞানী গ্যালুসাক বলেছিলেন, দেখো বিজ্ঞানী গ্যালুসাক বলেছিলেন যে দুটি বিক্রিয়ক পদার্থ, এখানটা আমাদের কি কি ছিল না হাইড্রোজেন আর অক্সিজেন ছিল। তো আমি নেব ওই দুটো বিক্রিয়ক পদার্থ বলতে আমি একটা এ নেব আর একটা বি নেব। তাহলে এদের মধ্যে আমি বিক্রিয়া করব। তাহলে একটা এ আর একটা বি, এই দুটো বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হচ্ছে কি না জল। এরা দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে না জলীয় অণু উৎপন্ন করেছে, আমি ধরলাম সি। তাহলে এদেরও তো একটা আয়তন রয়েছে, অবশ্যই রয়েছে। না এদের আয়তন কত, আমি ধরলাম ভি সাফিক্স এ, এর আয়তন কত না ভি সাফিক্স বি, সি মৌলটার আয়তন কত বা যৌগটার আয়তন কত, ভি সাফিক্স সি। তো প্রথম থেকে আমি ধরে নিলাম এ মৌলের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যায় রয়েছে, মোলটা পূর্ণ সংখ্যায় রয়েছে, হিসাবে রয়েছে পূর্ণ সংখ্যায় রয়েছে। তাহলে এ মৌলের ক্ষেত্রে উপরে লিখছি এ মৌলে আমি ধরে নিলাম যে এক্স সংখ্যক অণু আছে, এক্স সংখ্যক অণু আছে। বি মৌলের ক্ষেত্রে প্রথম থেকেই ধরে নিলাম বি মৌলে ওয়াই সংখ্যক অণু আছে, প্রথম থেকেই ওয়াই সংখ্যক, বি এ মৌলে এক্স সংখ্যক অণু রয়েছে আর সি মৌলে জেড সংখ্যক অণু রয়েছে। নিচে লিখে দিলাম এক্স ওয়াই জেড সবই পূর্ণ সংখ্যা, এতটুকু ক্লিয়ার। এটা আমি আগে থেকে নিয়ে নিলাম। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি কি বলেছিলেন যে ভি আয়তনে এন সংখ্যক অণু রয়েছে। তাহলে ভি এ আয়তনে অণু সংখ্যা কত হবে, তাহলে একক আয়তনে কত থাকবে এন বাই ভি সংখ্যক অণু থাকবে। তাহলে ভি এ আয়তনে কত থাকবে, ভি সাফিক্স এ লিখলাম, আয়তনে কি হবে এটাকে যদি ছোট করে লিখি এন বাই ভি লিখলাম, তাহলে এন ইন্টু ভি বাই এ বাই ভি, তাই তো। তাহলে ভি এ আয়তনে অণুর সংখ্যা কত হবে, দেখো অণুর সংখ্যা যদি এখানে দেখি অণুর সংখ্যা কত হবে না এন ইন্টু ভি এ বাই ভি, অণুর সংখ্যা কত হবে এন ইন্টু ভি এ বাই ভি। তাহলে বি আয়তনের ক্ষেত্রে কত হবে, বি মৌলটার ক্ষেত্রে, তাহলে ভি বি আয়তনের ক্ষেত্রে কত হবে, তাহলে ভিবির জায়গায় আমরা বি এর জায়গায় ভিবি, তাহলে ভিবি আয়তনে কত থাকবে এন ইন্টু ভিবি বাই ভি। ভিসি আয়তনে কত থাকবে না ভিসি আয়তনে এখানে চেঞ্জ করে নাও, দেখো ভিসি আয়তনে কত থাকবে, একক আয়তন যদি এত থাকে ভিসি আয়তনে কত থাকবে না সাফিক্স ভিসি, তাহলে ভিসি আয়তনে কত থাকবে সাফিক্স এন ইন্টু ভিসি বাই ভি। তাহলে ভি এ আয়তনে এত সংখ্যক অণু, ভি বি আয়তনে এত সংখ্যক অণু, ভি সি আয়তনে এত সংখ্যক অণু, কিন্তু আমি ধরেই নিয়েছিলাম কি না এ মৌলের অনুসংখ্যা কত এক্স। তাহলে এই যে অনুসংখ্যাটা পাচ্ছি এটা ডেফিনেটলি সমান হবে এক্স এর সাথে, এটা ডেফিনেটলি সমান হবে কার সাথে ওয়াই এর সাথে, এটা ডেফিনেটলি সমান হবে কার সাথে জেড এর সাথে। কেন আমি অলরেডি আগে থেকে ধরে নিয়েছিলাম যে এ মৌলে এক্স সংখ্যক অণু আছে, বি মৌলে ওয়াই সংখ্যক অণু আছে।
তাহলে আমি দেখতেই পাচ্ছি কি তাহলে বি মৌলে ওয়াই সংখ্যক অণু আছে, সি মৌলে জেড সংখ্যক অণু আছে। তাহলে ভি এর মধ্যে যদি অণু সংখ্যা এত হয়, ভি বি তে যদি অণু সংখ্যা এত হয়, ভি সি তে যদি অণু সংখ্যা এত হয়, তাহলে এই অণু সংখ্যা ডেফিনেটলি এক্স এর সাথে কি হবে, সমান হবে। এক্স এর সাথে কি হবে, সমান হবে। তাহলে এই অণু সংখ্যাগুলো যদি আমি অনুপাতে করি তাহলে এরাও একে অপরে কি হবে, অনুপাতের আকারে চলে আসবে। তাহলে এবার তুমি লক্ষ্য করো উপরের গুলো অনুপাত নিয়ে নিচ্ছি, এন ইন্টু ভি এ বাই ভি, এক সাইডে নিচ্ছি এন ইন্টু ভি বি বাই ভি, উপরের গুলো এন ইন্টু ভি সি বাই ভি, সবগুলো অনুপাতের আকারে নিলাম। তাহলে সিমিলারলি নিচের গুলো কি হবে, একে অপরের সাথে অনুপাতে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এন বাই ভি এ সবার মধ্যে কমন রয়েছে, তাহলে একে অপরের সাথে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ভি এ ইস টু ভি বি ইস টু ভি সি ইকুয়ালস টু আমি কি পাবো, এক্স ইস টু ওয়াই ইস টু জেড। অর্থাৎ বিক্রিয়ক দুটো, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রয়েছে। কেন পূর্ণ সংখ্যা, অলরেডি আমি তো উপরে আগেই ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড পূর্ণ সংখ্যা এবং সরল অনুপাত পূর্ণ সংখ্যা, তাহলে অনুপাতটাও কি হবে, ডেফিনেটলি সরল হবে। তাহলে আয়তনগুলো কি পাচ্ছি, বিক্রিয়ক ও বিক্রিয়াজাতের আয়তন অনুপাত কি পাচ্ছি, পূর্ণ সংখ্যার সরল অনুপাত পাচ্ছি। তাহলে এই যে ঘটনাটা আমরা কোত্থেকে পেলাম, না অ্যাভোগাড্রোর সূত্র ধরে। কারণ না এ মৌলের আয়তন ছিল ভি এ, বি মৌলের আয়তন ছিল ভি বি, সি মৌলের আয়তন ছিল ভি সি। তাহলে ভি আয়তন যদি এন সংখ্যক অণু থাকে, একক আয়তনে এন বাই ভি, তাহলে ভি এ তে এত, ভি বি তে এত, ভি সি তে এত বার করে নিয়ে আমি এখানে দেখিয়েছি, শো করিয়েছি যে ভি এ তে এত সংখ্যক অণু থাকবে, ভি বি তে এত সংখ্যক, ভি সি তে এত সংখ্যক। তাহলে এই অণু সংখ্যাগুলো ডেফিনেটলি এদের সাথে সমান হবে। তাহলে এই যে অনুসংখ্যাটা পেলাম, এটা আমি পেলাম অ্যাভোগাড্রোর সূত্র ধরে। এই যে অনুসংখ্যাটা আমি পেয়েছি, এই অনুসংখ্যা আমি কোত্থেকে পেয়েছি, অ্যাভোগাড্রোর সূত্র ধরে। এই অনুসংখ্যা আমি অলরেডি প্রথম থেকে জানি, তাহলে এই অনুসংখ্যার সাথে এই অনুসংখ্যা ডেফিনেটলি সেম হবে। শর্ত অনুসারে আমি লিখলাম, তাহলে এই অনুসংখ্যাগুলোর অনুপাত এই অনুসংখ্যাগুলোর অনুপাতের সাথে সমান হবে, একই হবে। তাহলে আমি কি পেলাম, বিক্রিয়ক ও বিক্রিয়াজাতের অনুপাত কি পেলাম, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে। অ্যাভোগাড্রোর সূত্র ধরেই কিন্তু আমরা প্রুফ করেছি। অ্যাভোগাড্রোর সূত্র থেকে গ্যালুস্যাকের গ্যাস আয়তন সূত্র প্রমাণ, অ্যাভোগাড্রোর সূত্র থেকে গ্যালুস্যাকের গ্যাস আয়তন সূত্র প্রমাণ। তো আজকে আমরা গ্যালুস্যাকের সমস্ত ঘটনা, সমস্ত পরীক্ষা, সমস্ত পড়ার যে সকল বিষয় সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। নেক্সট যেটা নিয়ে আসবো, বয়েল ও চার্লস ও পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কি নিয়ে আসবো, সমস্ত অঙ্ক স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকবো। তো দুটো লেকচারে আমরা কিন্তু প্রথমে বয়েল ও চার্লস ধরে আমরা কিন্তু অঙ্ক কমপ্লিট করব, তারপরে লেকচারে পিভি ইকুয়ালস টু এনআরটি ধরে আমরা অঙ্ক কমপ্লিট করব। তো আশা করছি 8 থেকে 10টা অঙ্ক করে আমরা বয়েল ও চার্লস থেকে নেব এবং পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে 8 থেকে 10টা অঙ্ক নেব, দিয়ে আমরা আণবিক ঘটনায় যাব। তো আজকের মতো লেকচার এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে। গুড ইভিনিং।